Congratulations to all for joining my class. আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো নতুন অধ্যায় আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই অধ্যায়টা শুরু করার পেছনে কারণ হচ্ছে আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করছে যে স্যার এই অধ্যায়টা হচ্ছে খুবই কঠিন লাগতেছে, এই অধ্যায়টা আমাদের একটু বুঝাই দেন। তো এই রিকোয়েস্টটা মাথায় রেখে আমরা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উপরে পুরো অধ্যায়টা খুব দ্রুত সময়ে শেষ করার পরিকল্পনা নিয়ে আমরা লেকচার কার্যক্রম শুরু করতেছি। তো রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা কঠিন হওয়ার পেছনে কারণ হচ্ছে স্টুডেন্টদের কাছে এটা কঠিন লাগার পেছনে কারণ হচ্ছে যে স্টুডেন্টরা যে অধ্যায়ের পরিধি অনেক বড় হওয়ায় এই অধ্যায়টা স্টুডেন্টরা অনেক কঠিন মনে করে এবং কঠিন মনে করার ফলে এই অধ্যায়টা যখন তারা অনুশীলন করে তখন অধ্যায়টা তাদের কাছে কঠিনই মনে হয়। এটার দ্বিতীয় যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে এই অধ্যায়টা আমাদের পরিকল্পিতভাবে শেষ করতে হবে। পরিকল্পিতভাবে বলতে আমি কি বোঝাচ্ছি, এই অধ্যায়টা 4টা পার্টে ভাগ করা আছে। এই পার্টগুলা পার্ট বাই পার্ট তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি যদি এই অধ্যায়টা সাজায় গুছাই অধ্যায়টা যখন তুমি শেষ করবা বুঝে বুঝে, এই অধ্যায়টা তখন তোমার কাছে খুব ইজি মনে হবে। আদারওয়াইজ তুমি যদি এটাকে অগোছালো ভাবে নিজের মতো করে পড়ো তাহলে সারা জীবনই এটা তোমার কাছে একটা কঠিন চ্যাপ্টার হয়ে থাকবে। তো আমি এই অধ্যায়টা শুরু করার পূর্বে একটা কথা বলবো, এই অধ্যায়টা তোমাকে খুব গোছালো ভাবে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। একটা টপিক এখানে মোটে 4টা রসায়নের অংশে একখানে করে একটা অধ্যায় রূপান্তর করা হয়েছে, যেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই 4টা পার্ট তোমাকে বুঝে বুঝে শেষ করতে হবে, তাহলে এই অধ্যায়টা তোমার কাছে খুব ইজি মনে হবে। তো আমরা এখন শুরু করব হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন শুরু করার আগে আমরা যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে কয় ধরনের পরিবর্তন হয়, 2 ধরনের পরিবর্তন হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। তো দ্বিতীয় যে রাসায়নিক পরিবর্তনটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা, এবং আমাদের যে সামনের আলোচনাগুলো হবে সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তনকে ঘিরেই হবে। তো এই রাসায়নিক পরিবর্তনের আগে আমরা একটু ভৌত পরিবর্তনের যে সংজ্ঞা সেটা একটু বুঝে আসি। তো ভৌত পরিবর্তনটা হচ্ছে আমরা একখণ্ড বরফকে যদি প্রকৃতিতে মুক্ত অবস্থায় রেখে দেই তাহলে এই বরফটা কি হবে, এক সময় এটা গলে পানিতে রূপান্তরিত হবে। তো এখানে হচ্ছে বরফ কঠিন থেকে তরল বা পানিতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে যে অবস্থার যে পরিবর্তন, এটাকেই বলতেছি আমরা ভৌত পরিবর্তন। আর ভৌত পরিবর্তনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভৌত পরিবর্তনে বিক্রিয়কের যে উপাদান থাকে উৎপাদেও সেই উপাদান অখণ্ড থাকে। বাট রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটা ভিন্নধর্মী উৎপাদ উৎপন্ন করবে, এবং এই যে সিস্টেমে যে একটা দুইটা ভিন্নধর্মী পদার্থ বিক্রিয়া করে আর একটা ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করতেছে, এই প্রসেসটা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, বা এই পরিবর্তনটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন নামকরণ, এই অধ্যায়টির রাসায়নিক পরিবর্তন নামকরণ করার পেছনে একটি কারণ আছে। সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন যে যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে হয়ে থাকে বা রসায়নের যে যে পার্টগুলা রাসায়নিক পরিবর্তনের সাথে জড়িত সেই রসায়নের পার্ট বা অংশগুলাকে একখানে করে একটা অধ্যায়ে সন্নিবেশ করে সেটার নাম দেওয়া হয়েছে রাসায়নিক পরিবর্তন। তো আমরা এখন দেখব যে রাসায়নিক পরিবর্তন নামকরণের পেছনে যে 4টা রসায়নের শাখা যুক্ত রয়েছে সেই শাখাগুলো নিয়ে, এবং তোমাদের বইয়ে এই পার্টগুলা ক্রমানুসারে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে এই পার্টগুলা তোমাদের সন্নিবেশ করা হয়েছে এই 4টা রসায়নের শাখার উপরে ভিত্তি করেই। তো সেই রসায়নের 4টা শাখা হচ্ছে যে রাসায়নিক গতিবিদ্যা, এটাও আলোচনা করা হচ্ছে ফাইনালি রাসায়নিক পরিবর্তন নিয়ে। এরপরে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, এটা আরেকটা শাখা যেটা রাসায়নিক পরিবর্তন নিয়েই আলোচনা করে। আর একটা শাখা হচ্ছে অম্লক্ষারক সাম্যাবস্থা, যেটা একটা বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করে। আর ফাইনালি হচ্ছে তাপগতিবিদ্যা, এটাও একটা বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করে। তো এই 4টা পার্টে বিভক্ত করে এই 4টা পার্টকে একখানে করে একটা কনসেপ্টে আসে, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। এই জন্য তোমাদের এই অধ্যায়টির নামকরণ করা হয়েছে রাসায়নিক পরিবর্তন। তো এখন আমরা দেখব যে রাসায়নিক গতিবিদ্যা এই পার্টগুলোতে কোন কোন পার্টে
কোন কোন অংশ কি কি আলোচনা করা হয়েছে এবং এটার মূল থিম কি, এটার সামারাইজ কি, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো রাসায়নিক গতিবিদ্যা অংশে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, তো ওই বিক্রিয়ার একটা সময়ে রাসায়নিক বিক্রিয়ার হার এর সমীকরণ নিয়ে, তো ওই বিক্রিয়ায় কি পরিমাণ উৎপাদ প্রতি সেকেন্ডে উৎপন্ন হচ্ছে বা একটা নির্ধারিত সময় পর কি পরিমাণ উৎপাদ উৎপন্ন হচ্ছে, এই হারটা বা একটা 10 সেকেন্ড পর 100 সেকেন্ড পর এটার উৎপাদ কি পরিমাণ হবে, এটা জানতে গেলে আমাদের রসায়নের যে শাখাটা সম্পর্কে ধারণা থাকা লাগে, তো সেটাই হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। এবং এই রাসায়নিক গতিবিদ্যা রাসায়নিক বিক্রিয়ার করে একটা অবস্থার পরিবর্তন হবে, একটা রাসায়নিক পরিবর্তন হবে, সেখানে হারটা কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব রাসায়নিক গতিবিদ্যা অংশে। যেখানে রাসায়নিক বিক্রিয়ার হার এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা এই হারটা কতটুকু হতে পারে এটা আমরা বের করব। তো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার অংশে আমরা আলোচনা করব এবং এটার সমীকরণ কি হতে পারে ম্যাথমেটিক্যালি সেটা আমরা আলোচনা করব এই অংশে, রাসায়নিক গতিবিদ্যা অংশে। এরপরে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে আলোচনা করব। একটা বিক্রিয়ার হার ধ্রুবক কি হতে পারে এটা আমরা আলোচনা করব এই অংশে, এবং হার ধ্রুবকের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে একটা বিক্রিয়ার কি ধরনের পরিবর্তন হবে এটা আমরা অনুমান করতে পারবো। এরপরে হচ্ছে বিক্রিয়ার হার, একটা বিক্রিয়া হচ্ছে এবং বিক্রিয়ার হার আমরা বাড়াতে কিভাবে পারবো, কমাতে কিভাবে পারবো, বা উৎপাদের পরিমাণ কিভাবে বাড়বে কিভাবে কমবে, এটা যদি আমরা নিজেরাই বিক্রিয়ার উপরে ছেড়ে না দিই, আমরা যদি নিজেরাই এটাকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের বিক্রিয়ার হারের উপরে কিছু নিয়ামক আছে, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলার পরিবর্তন করলে একটা বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন হয় বা বিক্রিয়ার হারের পরিবর্তন হয়। তো এই অংশটা আলোচনা করব আমরা এই রাসায়নিক গতিবিদ্যা অংশে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তো এই অংশে যে আলোচনাটা করা হয় সেটা হচ্ছে তোমাদের হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থা বোঝার আগে যে উভমুখী বিক্রিয়া এটা আমাদের জানা লাগবে। উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব এই পার্টে। এরপরে রাসায়নিক সাম্যাবস্থা, একটা উভমুখী বিক্রিয়া সবসময় রাসায়নিক সাম্যাবস্থায় থাকে এবং ওই রাসায়নিক সাম্যাবস্থার কয় প্রকারের হয় এটা নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে সাম্যাবস্থার একটা গতিশীলতা, যে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, এটা কি করলে এই বিক্রিয়াটা গতিশীল হতে পারে এটা নিয়ে আলোচনা করব এই অংশে। এরপরে হচ্ছে লা-শাতেলিয়ারের নীতি, এই লা-শাতেলিয়ারের নীতি আলোচনা করব আমরা রাসায়নিক সাম্যাবস্থা অংশে। লা-শাতেলিয়ারের নীতি হচ্ছে কি, একটা শিল্প প্রতিষ্ঠানের মেইন লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ উৎপন্ন করা। তুমি যখন একজন কেমিস্ট হিসেবে একটা শিল্প প্রতিষ্ঠানে যোগ দিতে যাবে, তখন তোমাকে একটা শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাকে সর্বোচ্চ উৎপাদ উৎপন্ন করার একটা তোমাকে টার্গেট দেওয়া হবে, যেটা হচ্ছে যে তুমি একটা মেইন লক্ষ্য যেহেতু একটা শিল্প প্রতিষ্ঠানের আর্থিক ভাবে লাভবান হওয়া, তো আর্থিকভাবে লাভবান হতে গেলে তোমাকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ উৎপন্ন করতে হবে, সেটা অল্প খরচে। তো এই যে বিষয়টা, পুরো বিষয়টা কিভাবে করবে এটা আমরা লা-শাতেলিয়ারের নীতি অনুসারে এই পুরো বিষয়টাকে আমরা কন্ট্রোল করা শিখবো এখান থেকে। এবং রাসায়নিক যে সাম্যাবস্থা, একটা বিক্রিয়া, মূলত আমাদের রসায়নে যতগুলা কেমিস্ট্রির বিক্রিয়া আছে সবগুলা বিক্রিয়াই হচ্ছে বর্তমান গবেষণায় এটা হচ্ছে সব বিজ্ঞানীরা মেনে নিয়েছে যে সব বিক্রিয়াই হচ্ছে উভমুখী বিক্রিয়া। এটা হচ্ছে পরিলক্ষিত এবং এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত যে সব বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। বাট আমরা কিছু কিছু বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া ধরে নেই, কারণ হচ্ছে কি যে এখান থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হয়। তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় এবং উৎপাদ থেকে যখন বিক্রিয়ক উৎপন্ন হয় সেই হারটা অত্যন্ত কম হয়, যেটা শূন্যের কাছাকাছি। এজন্য আমরা ধরে নেই যে এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া, যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে বাট উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে না। তো এজন্য আমরা এই বিক্রিয়াটাকে ধরে নেই হচ্ছে একমুখী বিক্রিয়া। তো মোটামুটি সব বিক্রিয়াই হচ্ছে উভমুখী বিক্রিয়ার, উভমুখী বিক্রিয়াই হচ্ছে একটা সাম্যাবস্থায় উপনীত হয় একটা সময়, একটা নির্ধারিত সময় স্পেন্ড করার পরে একটা বিক্রিয়া কিন্তু সাম্যাবস্থায় উপনীত হয়। তো সেই সাম্যাবস্থা নিয়ে আমরা আলোচনা করব যে রাসায়নিক সাম্যাবস্থা অংশে, এবং এটা রসায়নের একটি শাখা। তো সাম্যাবস্থার গতিশীলতা নিয়ে আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থা অংশে। এরপরে লা-শাতেলিয়ারের নীতি আলোচনা করব। এরপরে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার উপর, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, তো এই সাম্যাবস্থার উপরে আমরা চাচ্ছি যেখান থেকে আমরা উৎপাদ উৎপন্ন করব, তাহলে আমাদের কোন কোন নিয়ামক আমরা পরিবর্তন করলে এই বিক্রিয়াটার থেকে আমরা উৎপাদ পেতে পারি
বা উৎপাদ থেকে বিক্রিয়ক পেতে পারি। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে বিভিন্ন নিয়ামকের উপরে, যেমন নিয়ামক হতে পারে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং হচ্ছে প্রভাবক। এই নিয়ামকগুলো পরিবর্তন করে আমরা একটা বিক্রিয়াকে ইজিলি হচ্ছে যে বিক্রিয়ক থেকে উৎপাদ নিয়ে আসতে পারি, বাড়াতে পারি এবং উৎপাদ থেকে বিক্রিয়ক বাড়াতে পারি। তো এগুলা হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করব সামনে, এবং রাসায়নিক সমস্যার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব গেল। এরপরে হচ্ছে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র এখান থেকে আমরা বের করব যে সাম্যধ্রুবকের মান। তো বিক্রিয়ার সাম্যধ্রুবক কেপি কেসি নিয়ে আলোচনা করব। কেপি হচ্ছে একটা হচ্ছে আংশিক চাপ নিয়ে এবং কেসি হচ্ছে ঘনমাত্রা নিয়ে আলোচনা করে, যেটা আমরা রাসায়নিক সাম্যাবস্থা অংশে আমাদের পরবর্তী লেকচারগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। তো কেপি এবং কেসি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যে কেপি কেসি কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনে ভূমিকা রাখে, এটা আমরা আমাদের সামনের লেকচারে আলোচনা করব, সামনের লেকচারগুলোতে। এরপরে হচ্ছে আমরা আসি যে অম্লক্ষারক সাম্যাবস্থা। এখানে আমরা আলোচনা করব অম্লক্ষারক সাম্যাবস্থা অংশে আলোচনা করব যে একটা অ্যাসিড এবং ক্ষার হওয়ার ক্ষেত্রে কতগুলো নীতি আছে, যেমন বর্নস্টেড ক্লাউডের মতবাদ, বিভিন্ন ধরনের মতবাদ আছে, এগুলো নিয়ে আলোচনা করব আমরা অম্লক্ষারক সাম্যাবস্থা অংশে। এরপরে হচ্ছে আমাদের অম্লক্ষারক সাম্যাবস্থা আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে পিএইচ নির্ণয়। পিএইচ নির্ণয়ের যে প্রাথমিক আলোচনা, এটা শুরু হয় পানির আয়নিক গুণফল থেকে। তো এই পানির আয়নিক গুণফল সম্পর্কে আলোচনা করব অম্লক্ষারক সাম্যাবস্থা অংশে। এরপরে হচ্ছে অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক নিয়ে, যে অ্যাসিড এবং ক্ষার একটা বিক্রিয়া কি পরিমাণ বিয়োজিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এই অংশে। এবং হচ্ছে অ্যাসিড ক্ষারের তীব্রতা নিয়ে, একটা অ্যাসিড বা একটা ক্ষার কতটুকু তীব্র বা কতটুকু দুর্বল, এটা নিয়ে আলোচনা করব এই অংশে। এরপরে হচ্ছে পিএইচ এবং পিএইচ স্কেল নিয়ে আমরা আলোচনা করব। পিএইচ, পানির আয়নিক গুণফল থেকে পিএইচ কিভাবে আসে এবং পিএইচ স্কেল কিভাবে সেরনসেন নামক একজন বিজ্ঞানী কিভাবে পিএইচ স্কেল আবিষ্কার করলেন, সেই বিষয়টা আমরা ডিটেলস আলোচনা করব। এবং পিএইচ আলোচনা করার পর এখান থেকে বাফার দ্রবণ এর কৌশল নিয়ে আলোচনা করব, যে বাফার দ্রবণ এর ক্রিয়া কৌশল হচ্ছে যে একটা দ্রবণ, একটা অ্যাসিড আর একটা ক্ষার, একটা তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, একটা তীব্র অ্যাসিড, ওইটার হচ্ছে দুর্বল ক্ষার যদি আমরা যোগ করি, তাহলে বা একটা দ্রবণে যদি আমরা কিছু পরিমাণ অ্যাসিড বা কিছু পরিমাণ ক্ষার দ্রবণ যোগ করি, তাহলে সেটার পিএইচ এর মান কিরূপ পরিবর্তন হবে কি আদৌ হবে না, এই বিষয়টা আমরা বাফার দ্রবণ অংশে আলোচনা করব। এরপরে ফাইনালি পিএইচ এর গুরুত্ব নিয়ে আলোচনা করব। পিএইচ নির্ণয়ের পিএইচ স্কেল দিয়ে আমরা কি কি করতে পারি, যা পিএইচ এর যে গুরুত্ব রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এই অম্লক্ষারক সাম্যাবস্থা অংশে। এরপরে ফাইনালি আমরা যেটা আলোচনা করব তাপগতিবিদ্যা নিয়ে। তাপগতিবিদ্যা মূলত আলোচনা করে হচ্ছে একটা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নিয়ে। শক্তির ভর শক্তির দ্বিতীয়তা সূত্র হচ্ছে যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। যেমন আমাদের হচ্ছে যে ইলেকট্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এরকম শক্তির বিভিন্ন রূপান্তর রয়েছে। তো এই রূপান্তরগুলো নিয়ে আলোচনা করব আমরা তাপগতিবিদ্যা অংশে। এরপরে হচ্ছে এই তাপগতিবিদ্যার মূল যে থিম, যে একটা বিক্রিয়া আসলে স্বতঃস্ফূর্তভাবে হবে নাকি অস্বতঃস্ফূর্ত, সেটা আমরা নির্ণয় করা শিখবো হচ্ছে তাপগতিবিদ্যা। প্রকৃতিতে আমরা অনেকগুলো পদার্থ আছে, দুইটা পদার্থ একখানে করলে কি সেটা বিক্রিয়া করবে না, এটা বিক্রিয়া করতেও পারে নাও করতে পারে। তো আমরা বিক্রিয়া করবে কি করবে না এটা আমরা আইডেন্টিফাই করা শিখবো হচ্ছে তাপগতিবিদ্যা আলোচনার মাধ্যমে, যেখানে হচ্ছে আমরা আলোচনা করব এনথালপি নিয়ে। এবং এটার সাথে তোমাদের বইয়ে একটু অল্প পরিমাণে আলোচনা করা হচ্ছে এন্ট্রপি এবং মুক্ত শক্তি নিয়ে। তো মুক্ত শক্তি থেকে আমরা বলতে পারি, নির্ণয় করে বলতে পারি যে একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে নাকি বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব তাপগতিবিদ্যা অংশে। এরপরে হচ্ছে এখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ নিয়ে আলোচনা করব এবং বিক্রিয়া তাপ বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব, ল্যাভেসিও হেসের সূত্র প্রয়োগ এবং এটার আলোকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। এরপরে ক্যালোরিমেট্রিক পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় নিয়ে আলোচনা করব। তো আমাদের তো এই বিষয়গুলা, এই চারটা কনসেপ্টকে একখানে করে, এই এতগুলো বিষয়কে একখানে করে একটা কনসেপ্ট আসে, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। যে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি কি একটা বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন হওয়ার সাথে সাথে যে এটার পরিবর্তন আমরা কিভাবে করতে পারি, একটা বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন আমরা কিভাবে করতে পারি, এবং রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন হলে আমাদের কি কি ধরনের ক্রাইটেরিয়া থাকা উচিত, কি কি
পরিবর্তন করা উচিত, কেমনে একটা বিক্রিয়া থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ উৎপন্ন করতে পারবো, এবং একটা বিক্রিয়া আদৌ হচ্ছে কিনা, একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে কিনা, এই বিষয়গুলা একখানে করে যে রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে। তো আমরা এর পরবর্তী যে লেকচারে যেটা আলোচনা করব, আমরা তোমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে তোমাদের যে উচ্চ মাধ্যমিক এইচএসসি কেমিস্ট্রি সিলেবাসে এই অধ্যায়গুলো আসলে সাজানো আছে। যে প্রথম তোমাদের অধ্যায়টার শুরুতে আলোচনা করা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা নিয়ে, তো দ্বিতীয় অংশে আলোচনা করা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে, এবং তৃতীয় পার্টে আলোচনা করা হচ্ছে অম্লক্ষারক সাম্যাবস্থা নিয়ে, এবং ফাইনালি আলোচনা করা হচ্ছে শেষ পার্টে যেটা হচ্ছে তাপগতিবিদ্যা নিয়ে। তো আমরা এই অধ্যায়টা যেভাবে তোমাদের বইয়ে আছে আমরা ঠিক সেভাবে এই অধ্যায়টা শেষ করব। তো এখানে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আমাদের যে নেক্সট যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা নিয়ে। তো রাসায়নিক গতিবিদ্যা লেকচারটা আমাদের সামনের লেকচার, যেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যার উপরে। আমাদের কলেজ টিমের পক্ষ থেকে তোমাদের পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।